হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটিতে আমরা জিএসটিতে আসা বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ জিএসটির কোশ্চেন ব্যাংক থেকে ৮০টা এমন এমসিকিউ সলভ করব যে এমসিকিউ গুলা বিভিন্ন সালে আসছে এবং রিপিটেডলি এগুলো হচ্ছে আসছে এবং আমি তোমার জিএসটির কোশ্চেন ব্যাংক টোটালটা সলভ করার পরে এই ৮০টা এমসিকিউ আমার মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এখান থেকে তুমি ৭ থেকে ৮টা এমসিকিউ বা এর থেকেও বেশি কমন পেয়ে যেতে পারো। আমি মিনিমাম ৭ থেকে ৮টা শিওর দিতে পারি যে এই ৭ থেকে ৮টা তুমি এর ভিতর থেকে কমন পাবাই বা এর থেকে অনেক বেশিও তুমি কমন পেতে পারো। এর থেকে বেশি কত? অনেক বেশি। বুঝছো? এটা হচ্ছে তোমার ১৫ থেকে ২০টাও চলে যেতে পারে, এটা বলা যাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এমসিকিউ টাইপ যেগুলো আমি তোমাকে এই ক্লাসটাতে সলভ করাবো। সো তুমি যদি কম সময় নিয়ে ক্লাসটি করতে বসো তাহলে 1.5 বা 1.25 এর স্পিডে দেখতে পারো। আর যদি সময় নিয়ে বসো তাহলে ক্লাসটা খুব ভালো করে করবা, ঠিক আছে? আর যদি আরো বেশি হেল্প চাও আমার থেকে তাহলে এই লাস্টের এই কয়েকদিন জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ যে কোর্সটা আছে আমার সেই ভিডিওসগুলা তুমি দেখতে পারো। ওগুলা দেখে তুমি জিএসটির কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে ফেলতে পারো। সো চলো আমরা দেখি কি কি আছে আমাদের। প্রথমে বলছে ১ নম্বর এমসিকিউটাতে যে এখানে একটা জটিল যৌগ দেয়া আছে, এই জটিল যৌগটার ইউপ্যাক নাম কি? সো ভালো করে খেয়াল করলে দেখবা জটিল যৌগের এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, রাইট? এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু এবং কেন্দ্রীয় পরমাণুর পরে এই জায়গাতে খেয়াল করে দেখো, এই জায়গাতে লিগ্যান্ড আছে, এই জায়গাতে লিগ্যান্ড আছে। এইটা হচ্ছে আমাদের নাইট্রো লিগ্যান্ড। নাইট্রো লিগ্যান্ডের নাম লিখতে গেলে প্রথমে এন আসে, নাইট্রো। আর এটা হচ্ছে অ্যামিন লিগ্যান্ড। অ্যামিনের অ্যামিন লিখতে গেলে প্রথমে আমাদের এ আসে। এখন বলো তো এ আগে না এন আগে? অবশ্যই এ আগে। সো আমাদের অ্যামিন আগে আসবে, নাইট্রো পরে আসবে। এখন অ্যামিন সংখ্যা কয়টা? অ্যামিন সংখ্যা দেখো ৫টা। এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে পেন্টাঅ্যামিন। ঠিক আছে? পেন্টাঅ্যামিন। এবার নাইট্রো কয়টা? নাইট্রো একটা। কিন্তু নাইট্রো একটা হলেও এটা হচ্ছে এন দিয়ে যুক্ত, ঠিক আছে? এইজন্য এই এই অ্যামিনের সাথে নাইট্রো যুক্ত আছে। এজন্য পেন্টাঅ্যামিন এন নাইট্রো। এরপরে দেখো কোবাল্টকে আমরা কোবাল্ট আকারেই লিখছি এবং কোবাল্ট 3 ক্লোরাইড। কোবাল্ট 3 ক্লোরাইড কেন লিখছি? কারণ কোবাল্টের যে টোটাল জারণ মান সেটা হচ্ছে ৩। এজন্য আমরা কোবাল্ট 3 ক্লোরাইড লিখছি। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে পেন্টাঅ্যামিন নাইট্রো কোবাল্ট 3 ক্লোরাইড এইটা পেলাম হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা আশা করছি এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে কি করলাম। এবার পরবর্তী এমসিকিউটা দেখো। এই এমসিকিউটা তো আশা করি বুঝতে পারছি। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পরবর্তী এমসিকিউটা দেখো ২ নম্বরে বলছে নিম্নের কোন সিরিজটি পর্যায়বৃত্ততা অনুসরণ করে না? দেখো প্রশ্ন হচ্ছে আমার অনুসরণ করে না। এখন তার মানে এর ভিতরে ৩টা হচ্ছে অনুসরণ করে, একটা করে না। এবার দেখো তো রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই তিনটাকে অনুসরণ করে? উত্তর হচ্ছে রুবিডিয়াম, তার নিচে হচ্ছে সিজিয়াম, তার নিচে হচ্ছে ফ্রান্সিয়াম। পর্যায় সারণীর উপর থেকে নিচে আসে। সো এটা হচ্ছে অনুসরণ করে পর্যায়বৃত্তটা। সেম ভাবে কপার, সিলভার, গোল্ড, ঠিক আছে? কপার, তার নিচে সিলভার, তার নিচে গোল্ড, এগুলাও কিন্তু হচ্ছে আমাদের পর্যায়বৃত্ততা অনুসরণ করে। সেম ভাবে গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম এই তিনটাও অনুসরণ করে। তাহলে করে না কোনটা? জিঙ্ক, ক্যাডমিয়াম, আরজি এইটা হচ্ছে আমাদের করে না। তাহলে এই তিনটা আমাদের পর্যায়বৃত্ততা অনুসরণ করে আর এইটা হচ্ছে করে না। সো করে না যদি বলে তাহলে এইটা লিখবো। কিন্তু আমাদের পর্যায়বৃত্ততা অনুসরণ কারা কারা করে সেইটা আমাদের মুখস্থ রাখতে হবে। সো এই তিনটা সিরিজ যেহেতু পর্যায়বৃত্ততা অনুসরণ করে, এই তিনটা সিরিজ আমাদের মুখস্থ রাখতে হবে। কেমন? সো দ্যাটস ইট। এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটাই বলছে যে বিক্রিয়াটি সঠিক বিক্রিয়াটি সঠিক কেন? হ্যাঁ? সো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সঠিক, এই বিক্রিয়াটার জন্য কোনটা সঠিক? প্রশ্নটা একটু কেমন কেমন লাগতেছে? প্রশ্নটা হবে এরকম যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কোনটা সঠিক? সো এইটা করার টেকনিকটা ভালো করে দেখো। এই জায়গাতে আমাদের সালফার এবং এইটা আছে। সো এই জায়গাতে দেখো তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা হচ্ছে অক্সিজেনের -2। সো -2 যদি হয়, আমরা যদি একটু কাউন্ট করি, সো সালফারের জন্য আমরা 2x নিলাম যেহেতু দুইটা সালফার এবং -2 এর জন্য আমরা এখানে কি নিলাম? -6 নিলাম। 3 দুগুণা 6 ইকুয়ালস টু আমরা টোটাল নিলাম -2। সো 2x ইকুয়ালস টু আলটিমেটলি এটা এই সাইডে গেলে +4 হয়। সো x ইকুয়ালস টু +2 হয়, রাইট? x ইকুয়ালস টু কত আসে? +2। এখন এই অংশটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখো 4x ইকুয়ালস টু কত আসে? 4x - 6 ইকুয়ালস টু আসে হচ্ছে আমার -2, রাইট? সো এটা হচ্ছে এই জায়গায় 6 আছে তাহলে -12 আসবে। সো 4x ইকুয়ালস টু ওই সাইডে গেলে 12 এর থেকে 10 হয়ে যায়। সো x ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের এখানে 2.5। সো আলটিমেটলি ভালো করে খেয়াল করলে দেখবা একটা সালফারের জন্য এখানে আমাদের জারণ মানে চেঞ্জ হয়, এই জায়গায় ছিল 2 আর এখানে ছিল হচ্ছে আমাদের কত? 2.5। সো এখানে আমাদের জারণ মানে চেঞ্জ হয় কত? 0.5 চেঞ্জ হয়। একটা সালফারের জন্য কত চেঞ্জ হয়? 0.5। বাট আমাদের সালফার আছে কয়টা? 4টা। সো 4টা ইনটু 0.5 আলটিমেটলি আমাদের আসে হচ্ছে 2।
সো আমাদের 2 মোল বিক্রিয়ক থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। সো আমরা যদি খেয়াল করে দেখি এই জায়গাতে আমাদের 2 মোল বিক্রিয়ক, এখানে আমাদের আলটিমেটলি 2টা ইলেকট্রন ত্যাগ করে। সো এটা আমরা এভাবে ক্যালকুলেট করে দেখতে পারি। আবার যদি খেয়াল করে দেখি টোটাল আমাদের ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? 2টা। এই জায়গায় যদি 2 আসে এটা দেখো আমরা বলে দিতে পারি এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমি প্রথমে তোমাদের জটিলটা বুঝাই দিলাম, এরপরে সহজ এইটা দেখেই যেহেতু বোঝা যায় এটাও কিন্তু বুঝাই দিলাম। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এ নাম্বার। ওকে গ্রেট, এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী এমসিকিউতে আসি। বলছে নিচের কোন যৌগে আয়রনের জারণ মান 0? সেখানে দেখো অনেকগুলো আয়রন আছে, এর ভিতরে কোন যৌগে জারণ মান 0? এই জায়গাতে যদি দেখো Fe3O4, এটাতে জারণ মান 0 না, কারণ অক্সিজেনের জন্য -2 আছে। সো -2 এর সাথে 4 গুণ করলে -8 হয়। সো আলটিমেটলি এখানে আয়রনের একটা ভ্যালু আসে। এখানে ভালো করে খেয়াল করে দেখবা সায়ানাইডের -1, সো এই জায়গায় যদি -1 আসে তাহলে -6 হয়, আয়রনের কিন্তু একটা ভ্যালু আসে। এখানে অক্সিজেনের -2, সো এখানেও একটা ভ্যালু আসে। বাট এখানে কোবাল্ট যে অংশটা আছে এর জারণ মান 0। সো 0 সাথে 5 গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যায়। সো আমাদের এই জায়গাতে আয়রনের জারণ মান কত আসে? 0। সো এই জায়গাতে আয়রনের জারণ মান কিভাবে 0 পেলাম আমরা কিন্তু বুঝতে পেরে গেছি। গ্রেট। এরপরে দেখো আমরা পরবর্তী এমসিকিউটাতে আসি। পরবর্তী এমসিকিউটা যদি খেয়াল করে দেখি, বলছে সঠিক ইলেকট্রোনেগেটিভিটির ক্রম কোনটি? এখন আমাদের এখানে সঠিক ইলেকট্রোনেগেটিভিটির ক্রম খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে পাবো সঠিক ইলেকট্রোনেগেটিভিটির ক্রম? দেখো চমৎকার টেকনিক দেখি। আমাদের ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি কার ছিল? প্রথমে ফ্লোরিন ছিল, তারপরে ক্লোরিন ছিল, তারপরে ব্রোমিন ছিল, তারপরে আয়োডিন ছিল। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? সো ইলেকট্রোনেগেটিভিটির ক্রম সবচেয়ে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ছিল। সো এখানে যেই উত্তরটা আছে এইটা একটু ভালো করে মনে রাখবা, কারণ কি আমাদের হাতে এখন ফ্লোরিন আছে, আমাদের হাতে এখন OH আছে, আমাদের হাতে এখন অ্যামোনিয়া আছে, আমাদের হাতে এখন CH3 আছে, এই কয়েকটা আছে। প্রথমে দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো এইটা বোঝার জন্য আমাদের আলটিমেটলি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা ডেল ইএনটা ভালো করে বুঝতে হবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা ডেল ইএন। ডেল ইএন যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের যেহেতু একটাই যৌগ, সো সেক্ষেত্রে পার্থক্য কত আসবে? 4 আসবে। বাট এই জায়গাতে দেখো 3.5 থেকে অক্সিজেনের 3.5 আর হাইড্রোজেনের 1.4 থেকে আমরা এই মানে 2.1 এখান থেকে বিয়োগ করলে 1.4 মতো পাই। বাট এই জায়গাতে দেখো অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াতেও আমরা মোটামুটি 1.4 মতো পাই। CH3 তে কার্বন এবং হাইড্রোজেনে যদি দেখো 0.4 মতো তুমি পার্থক্য পাবা। সো এই যে ভ্যালুগুলা পাইলাম, এখানে দেখো আবার নাইট্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে একটা আছে। সো বন্ড কিন্তু আমাদের দুইটা। সো দুইটা বন্ড হয়ে গেলে মাঝখানে নাইট্রোজেনের ইলেকট্রনের প্রতি নিজের আকর্ষণ বল একটু হলেও নরমালাইজ হয়ে যায়। ফলে এটা কিন্তু 1.4 এর চেয়ে একটু কম হয়ে যায়। সো সবচেয়ে বেশি আমাদের ফ্লোরিন থাকে, তারপরে OH, তারপরে NH2, তারপরে CH3। সো এই জিনিসটা তুমি মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, বুঝাই তো আমি দিলাম, বাট একদম মুখস্থ করে ফেলবা। মুখস্থ করে ফেললে যেটা হবে যে তুমি কিন্তু পারবা ভাইয়া, এটা মুখস্থ করে ফেললে তুমি পারবা, মাস্ট পারবা। সো দ্যাটস ইট, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? মনে থাকে যেন। এরপরে দেখো পরবর্তী এমসিকিউটা দেখি। বলছে আমাদের PCl3 এর আকৃতি বলো। সো PCl3 এর ক্ষেত্রে খেয়াল করো, PCl3 তে ফসফরাসের 3 হাতে 3টা ক্লোরিন এভাবে থাকে। ফসফরাসের 3 হাতে 3টা ক্লোরিন কিভাবে থাকে ভাই? এভাবে থাকে। এখন দেখো ফসফরাসের টোটাল ইলেকট্রন 15টা। সো 15টা ইলেকট্রনকে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 2 8 10 আর এখানে আসে হচ্ছে 5। এখন বলো তো এই টোটাল 5 ইলেকট্রন কি আমরা ব্যবহার করছি? উত্তর হচ্ছে না। ফসফরাসের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3টা ব্যবহার করছি। তাহলে 3টা গেল, আর 2টা ইলেকট্রন কই? আর 2টা ইলেকট্রন মুক্ত জোড় হিসেবে উপরে আছে। সো এই দুইটা মুক্ত জোড় ইলেকট্রন। সো দেখো 3টা ইলেকট্রন 3টা সিগমা বন্ধন তৈরি করে রাখছে। সো x = 3 সিগমা বন্ধন, আর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে আমাদের এক জোড়া। টোটাল মিলে আমাদের কত আসে? 4 আসলে আমাদের সংকরায়ন হচ্ছে sp3। সো sp3, বাট আমাদের যদি এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন আমাদের শেপ হয় হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আবার বলি, তখন শেপ কি হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো এই ক্ষেত্রে আমাদের শেপ হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে, পরবর্তী এমসিকিউ দেখি। বলছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? সো একটা ইলেকট্রনের জন্য সম্ভব নয় কোনটা আমরা একটু দেখি। সবসময় ইলেকট্রনের জন্য মনে রাখবা আমাদের n, l, m আর হচ্ছে s চারটা নিতে হয়। সো n এর যেই ভ্যালু তার থেকে এক কম হয় হচ্ছে l এর ভ্যালু। l এর যেই ভ্যালু সেইটাকে আমরা প্লাস মাইনাস বানাই দিই, আর এখানে সবসময় প্লাস মাইনাস হাফ নিতে হয়, হয় প্লাস হাফ না মাইনাস হাফ। সো এখানে দেখো n এর ভ্যালু 2 আছে, তো l এর ভ্যালু অবশ্যই 2 এর থেকে এক কম হবে। তাহলে কি কি হতে পারে? 0 1
ঠিক আছে, এগুলা হতে পারে। সো দেখো এখানে 0 1 এর সাথে সাথে 2 আছে, 2 তো কখনোই হবে না, কারণ 1 কম হবে। সো এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে সিকোয়েন্সটা সঠিক নয়, কিন্তু যেহেতু আমাদের সঠিক নয় কোনটা সেটাই চাইছি উত্তরে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এটা। আবার আমরা পরেরটা দেখি, তো পরেরটাই দেখো, এখানে আমরা 3 নিছি, 3 নিলে আমাদের এল এর ভ্যালু কি কি হতে পারে, 0 1 আর 2 হতে পারে। সো এর ভিতর থেকে আমরা 1 নিছি। এখন যখন আমরা 1 নিব তখন এম এর ভ্যালু আমরা প্লাস মাইনাস 1 নিব, তার মানে কি এখানে কিন্তু আমাদের 2 হওয়া সম্ভব না, তখন আমাদের কি আসবে, হয় প্লাস না হলে প্লাস 1 না হলে মাইনাস 1। সো এখানে প্লাস 1 অথবা মাইনাস 1 কারেক্ট অ্যান্সার। তাহলে এইটাও কিন্তু আমাদের জন্য ভুল হয়ে যাচ্ছে, এটাও এই সিকোয়েন্সটাও সঠিক না। সো এটাও সঠিক না, যেহেতু এটাও কিন্তু রাইট অ্যান্সার দাগানো সম্ভব। এরপর আমরা পরেরটা দেখি, তো দেখো এখানে যখন আমরা n = 1 নিছি তখন এখানে 0 সম্ভব, 0 সম্ভব হলে m এর ভ্যালু 0, আর এখানে আমরা প্লাস মাইনাস হাফ যে কোনো একটা নিতে পারি, তাহলে এইটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এইটা এই সিকোয়েন্সটা রাইট। সো এইটা সঠিক নয়, এটা ভুল হবে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নের এই যে মার প্যাচ, এটা বুঝবা আমাদের চাইছে কোনটা, ভুলটা চাইছে না সঠিকটা চাইছে। সঠিকটা চাইলে আমাদের উত্তর হইতো কোনটা, 3 নাম্বার, সি নাম্বার, বাট যেহেতু ভুলটা চাইছে এ বি উত্তর। এখন দেখো যখন আমরা n = 2 নিছি, l এর মান 0, ঠিক আছে, 0 হলে m এর মানও 0 নিতে হবে, এটাও ঠিক আছে। এখানে আমরা প্লাস মাইনাস যে কোনো একটা নিতে পারি, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট এমসিকিউ। সো এখানে আমাদের রাইট অ্যান্সার এ বি যে কোনো একটা হতে পারে, বাট আমরা যখন ফাইনাল এক্সামে দাগাবো যে কোনো একটা দাগাবো, আমরা কখনোই দুইটা দাগাবো না, আমরা যে কোনো একটা দাগাবো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কখনোই দুইটা দাগাবো না ভাইয়া, আমরা দাগাবো হচ্ছে একটা। ঠিক আছে, গ্রেট। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটাতে দেখি। বলছে DsP2 সংকরণ কোনটাতে ঘটছে। আমরা প্রথমটা একটু মিলাই দেখি। তো এখানে দেখো কপার হচ্ছে আমাদের সেন্টার পরমাণু, সেন্টার পরমাণুতে 4টা লিগ্যান্ড আছে। সো এটা যদি আমাদের কপার হয়, এই কপারে আমাদের 4 হাতে 4টা লিগ্যান্ড আছে। ঠিক আছে, 4 হাতে 4টা লিগ্যান্ড, এবং সেই লিগ্যান্ড কি, অ্যামোনিয়া লিগ্যান্ড, NH3 অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, এভাবে আমাদের 4টা লিগ্যান্ড আছে। তো 4টা লিগ্যান্ড আসলে আমাদের এখানে 4টা সিগমা বন্ধন ক্রিয়েট করে। তাহলে x এর ভ্যালু আমরা যদি দেখি, 4টা সিগমা বন্ধন এবং মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, 0। তাহলে 4টা সিগমা বন্ধন হলো এখানে 4। তাহলে আমাদের যেহেতু কপারের ক্ষেত্রে ডি অরবিটাল আগেই ফাঁকা থাকে, তাহলে আমাদের ভ্যালু আসে DsP2। কপারের ক্ষেত্রে ডি অরবিটাল আগেই ফাঁকা থাকে, তাহলে এইটার ক্ষেত্রে কি আসে, DsP2। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন DsP2 কিভাবে, দেখো DsP2 তে D একটা অরবিটাল, S একটা অরবিটাল, P দুইটা অরবিটাল, তাহলে টোটাল মিলে অরবিটাল কয়টা আমাদের, 4টা হচ্ছে না। তো 4টা অরবিটাল হলে আমাদের এখানে কিন্তু DsP2 আসে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, আশা করি আমরা বুঝতে পারছি। পরের এমসিকিউটা দেখি একটু আমরা, পরের এমসিকিউটা কি বলছে। বলছে যে পরের এমসিকিউটা বলছে কোনটির জ্যামিতিক সমানতা দেখায়। সো জ্যামিতিক সমানতা দেখানোর শর্ত হচ্ছে আমাদের অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, আর এখানে কার্বনের যে দুইটা করে হাত খালি আছে, এখানে এ এখানে বি হতে হবে। এখানে এ বা বি হতে পারবে, এখানে সিও হতে পারবে, ডিও হতে পারবে, অর্থাৎ এ বি দুইটা মিল থাকতে পারবে, আবার 4টা ভিন্ন ভিন্ন হতে পারবে। কিন্তু একটা কার্বনের যে দুইটা হাত আছে, এই দুইটা হাতের দুইটা পরমাণু কখনোই সেম হতে পারবে না। আবার বলি, একটা কার্বনের যে দুইটা হাত আছে, এই দুইটা পরমাণু কখনোই সেম হতে পারবে না, অর্থাৎ এখানেও কখনো এ, এখানেও কখনো এ হতে পারবে না, সব সময় ভিন্ন ভিন্ন হবে। এখানে এ হলে এখানে বি হবে, এখানে এ হলে এখানে সি হবে, এখানে এ হলে এখানে ডি হবে, এখানে বি হলে এখানে ডি হবে, এরকম। সো আমরা দেখবো এখানে ভিন্ন ভিন্ন কোন জায়গায় আছে, যদি সেম হয়ে যায় তাহলে সে দেখায় না। যেমন দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কিন্তু একটা কার্বনের একই সাইডে দুইটা হাত সেম, তাহলে এটা দেখায় না। একটা কার্বনের একই সাইডে দুইটা হাত সেম, তাহলে এটা দেখায় না। এখানে দেখো কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে এটা কিন্তু দেখায়। দেখো এই যৌগ আর এই যৌগ সেম, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে এ আর বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যারা কিন্তু আমাদের এখানে তোমার জ্যামিতিক সমানতা দেখায়। জ্যামিতিক সমানতার জায়গায় এখানে কিন্তু আমাদের বলতে পারতো সিস ট্রান্স সমানতা দেখায় কোনটা, তাহলে কিন্তু সেম জিনিসই হতো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এমসিকিউটাতে আসি। বলছে 5 গ্রাম KClO3 সম্পূর্ণরূপে বিয়োজন করতে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে। সো আমাদের এখানে KClO3 কে আমরা বিয়োজন করব। সো KClO3 কে বিয়োজন করলে আমরা KCl+O2 পাই। সমতা করার জন্য এখানে আমরা 2 দিই, আর এখানে আমরা 3 দিই। এখানে 2 দিলে এখানেও আমাদের দেখো 2 আসে। এখন KClO3 এর সাথে আমাদের এখানে মিল কার, আমাদের হচ্ছে অক্সিজেনের মিল করতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলা বসাই, n of KClO3 divided by 2 equals to n of oxygen divided by 3। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন KClO3 কে আমরা যদি একটু দেখি কত গ্রাম KClO3, 5 গ্রাম KClO3। সো 5 গ্রাম KClO3 কে যদি দেখি আমরা এখানে মোল সংখ্যাকে আগে রেখে দিলাম, তারপর W/M লিখতে পারবো, উপরে 5, নিচে দেখো KClO3 এর জন্য আমরা লিখতে পারি 122.5, রাইট। এবার দেখো 1/3, এরপরে 1/3 লেখার পরে দেখো n কে ভাঙলে আমরা
n কে ভাঙলে আমরা কি পাবো বলো তো, v বাই 22.4 লিটার প্রমাণ তাপমাত্রা চাপে আয়তন চাইছে। সো এখানে আমরা vl ডিভাইডেড বাই নিচে 22.4 লিখতে পারি। এখন এখান থেকে আমরা vl এর ভ্যালু কিভাবে বের করব? সো দ্যাট ইজ vl ইকুয়ালস টু RRE গুণ করো 3 ইনটু 22.4 ইনটু 5 ডিভাইডেড বাই 2 ইনটু 122.5। সো এইটা ক্যালকুলেশন করলে সামথিং আমাদের 137 না, হ্যাঁ 137 না 1370.5 লিটার আসে। সো 1370.5 লিটার আসে। এখন বলবা ভাইয়া এইটা কেমনে করলেন? ভাইয়া এটা তো বড় ক্যালকুলেশন, এটা তো মুখে মুখে ক্যালকুলেট করতে গেলে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সো এটা একটু মুখে মুখে ক্যালকুলেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে, বাট না পারলে প্যারা নাই, ঠিক আছে, না পারলে প্যারা নাই, গ্রেট। এখন বলছে দেখো পরবর্তী এমসিকিউ, না পারলে প্যারা নাই কেন বলছি, দেখো তোমার এখানে ভ্যালুগুলো এমন দেয়া থাকবে যেগুলো তুমি পারবা, হ্যাঁ যদি না পারো তাহলে ওটাতে টাইম ওয়েস্ট করবা না, ওইটা তোমাকে জাস্ট টেস্ট করার জন্যই দিছে যে তুমি ওই জিনিসটা টাইমের ভিতরে স্কিপ করতে পারো কিনা। সো স্কিপ করাটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। এবার বলছে দেখো কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে মাস্ট CH3CO থাকতে হবে, CH3CO থাকতে হবে। এই CH3CO একটা পার্ট, বাকি একটা পার্টে কিন্তু CH3 এই টাইপের যৌগ থাকে, ঠিক আছে, এইটা কিন্তু থাকেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিটোন আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, বাট সেই কিটোনের ক্ষেত্রে আবার CH3CO থাকতে হবে। তার মানে যদি কোনো কিটোনে যদি কেউ কিটোনই না হয় তাহলে কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, সে কিটোন হবে এবং কিটোনের একটা পার্টে CH3CO থাকতে হবে। আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য অবশ্যই কিটোন হতে হবে, কিটোনের একটা পার্ট CH3CO হবে। এখন বলবা CH3CO কেন? ভাই আয়োডোফর্মের এই CH3 পার্টটা থেকে CaCl3 ক্লোরোফর্ম, CHI3 আয়োডোফর্ম এগুলা তৈরি হয়। আবার বলি একটা পার্ট থেকে CHCl3 একটা পার্ট থেকে CHI3 তৈরি হয়, আর এই পার্টটা আমাদের বাকি বিক্রিয়া দেয়। এখন আয়োডোফর্মের ক্ষেত্রে আমরা এটা চেক করব। এখন একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যদি একটা অ্যালকোহল নিই, সাপোজ ধরো CH3 CHOH একটা অ্যালকোহল, এই অ্যালকোহলকে তুমি যদি এখন জারণ করো, এই জায়গার অক্সিজেনকে জারণ করো, জারণ করলে এই সব কিছু উঠে যে দেখো এই অংশটা আমাদের CO পরিণত হয়। তাহলে দেখো এখানে যদি CH3 থাকে আর এখানে যদি আমাদের CH থাকে, তাকে যদি জারণ করি আলটিমেটলি আমরা CH3CO পাচ্ছি না। সো এই টাইপের অ্যালকোহল গুলাও কিন্তু আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে জারণ হওয়ার পর, ঠিক আছে। সো আমাদের এখানে চেক করার সময় দেখতে হবে যে আমাদের কিটোন কিনা এবং CH3CO আছে কিনা। সো দেখো আমাদের কিটোন, এটা আমাদের কিটোন, বাট উভয় সাইডে দেখো কোন সাইডে CH3 নাই, CO আছে বাট CH3 নাই, সো এটা দিবে না। এখানেও দেখো কিটোন আছে বাট উভয় সাইডে কোথাও এক কার্বন বিশিষ্ট CH3 নাই, সো এটাও দিবে না। এখানেও দেখো আমাদের কিটোন আছে বাট উভয় সাইডে আমাদের কোথাও এক কার্বন বিশিষ্ট CH3 নাই, সো এটা দিবে না। বাট এই জায়গায় খেয়াল করে দেখো CH এর পাশে CH3 আছে, সো এই যে CHটা, এই CHটার এই যে একটা OH আছে, এই OH কে আমি যদি এখন জারণ করি, অক্সিজেন দিয়ে জারণ করি, জারণ করলে এখান থেকে আমরা CO কনভার্ট করতে পারবো। জারণ করলে এখান থেকে আমরা কিসে কনভার্ট করতে পারবো? CO তে কনভার্ট করতে পারবো। আর যখনই আমরা CO তে কনভার্ট করব তখন এই অংশটা COCH3 তে পরিণত হবে। যখনই COCH3 তে পরিণত হবে তখন এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। দ্যাটস ইট। আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত কি ছিল? প্রথম ছিল হচ্ছে আমাদের কিটোন থাকতে হবে, তারপরে CH3CO থাকতে হবে। দ্যাটস ইট, সিম্পল। এবার এখানে ভালো করে খেয়াল করো, বলছে প্রদত্ত বিক্রিয়াটি সম্পন্ন করতে কয়টি ইলেকট্রন প্রয়োজন। সো আমাদের ইলেকট্রন কাউন্ট করতে হবে। এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা যে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এখানে দেখো 7 দুগুণা 14 আর হচ্ছে এই যে 2 যদি তুমি বাদ দাও তাহলে কত আসে? 12 আসে। 12 কে 2 দিয়ে ভাগ করলে +6 আসে, সেখানে +6। আর এখানে কত বলো তো? এখানে কিন্তু আমাদের +3। সো +6 আর +3, বাট এখানে 3 হলেও কয় মোল? 2 মোল। এখন দেখো 3 থেকে 6 থেকে 3 হইছে মানে কয়টা ইলেকট্রন ছাড়ছে? 3টা ইলেকট্রন ছাড়ছে। বাট কয় মোলে, কয়টা ক্রোমিয়ামের জন্য? একটা না দুইটা ক্রোমিয়ামের জন্য? দুইটা ক্রোমিয়ামের জন্য। সো একটা ক্রোমিয়াম যদি 3টা ছাড়ে, দুইটা ক্রোমিয়াম কয়টা ছাড়বে? 6টা ছাড়বে। সো দ্যাটস ইট, আমাদের এখানে টোটাল ইলেকট্রন এক্সচেঞ্জ করবে 6টা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে আমরা অনেকগুলো এমসিকিউ করছি যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এখানকার 80টা এমসিকিউ এর 80টা ইম্পর্টেন্ট। 80টা দরকার হলে মুখস্থ করে যাবা, ঠিক আছে, বাট প্রত্যেকটা যেন তুমি পারো, ঠিক আছে। ওকে, এবার বলছে দেখো, এরপরে পরের কোশ্চেনটা আসো। বলছে আইসোবিউটেনকে ব্রোমিনেশন করলে কোনটি উৎপন্ন হয়। দেখো আইসোবিউটেনকে ব্রোমিনেশন করলে কোনটি উৎপন্ন হয়। আইসোবিউটেন ব্যাপারটা কি? CH3 CH, এখানে CH3 আছে আর এখানে আবার একটা CH3 আছে। সো এই যে বিউটেন, এখানে 4 কার্বন বিশিষ্ট না, 4 কার্বন বিশিষ্ট, এই বিউটেনটাকে বলা হয় আইসোবিউটেন। এখন এটাকে যদি ব্রোমিনেশন করো তাহলে এখানে ব্রোমিন যোগ হবে।
এখন ব্রোমিনেশন করলে এটা হচ্ছে সাইজেফ এর নীতি অনুসারে কাজ করবে। সাইজেফ এর নীতি কি ছিল, যেখানে আমাদের হাইড্রোজেন কম সেখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করব। সো এই জায়গায় আমার হাইড্রোজেন কম আছে না, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলে এখান থেকে হাইড্রোজেন ব্রোমাইড চলে যাবে, আর এখান থেকে একটা ব্রোমিন এসে এখানে বসে যাবে। এখানে ব্রোমিন বসলে এইটা দেখো ভালো করে খেয়াল করলে দেখবা কার্বনের 4 হাতে 4টা আছে না, 4টা আলাদা আলাদা জিনিস, তখন এটাকে বলা হয় টারশিয়ারি। 4 হাতে 4টা থাকলে টারশিয়ারি। সো টারশিয়ারি ব্রোমো বিউটাইল এরকম কিছু একটা নাম আসে। সো টারশিয়ারি ব্রোমো বিউটাইল কিন্তু এখানে আমাদের অপশনে নাই, সেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার নাই, ঠিক আছে। সো এখানে আমাদের সঠিক উত্তর নেই, কেন? কারণ আমরা যখন বিক্রিয়া করাবো, বিক্রিয়া করাইলে যেই যৌগটা তৈরি হবে 90% ক্ষেত্রে যেই যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে টার্ড বিউটাইল ব্রোমাইড। টার্ড বিউটাইল ব্রোমাইড কেন? কারণ 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, এই জন্য এটা টারশিয়ারি বা 4 ডিগ্রি, ঠিক আছে, টারশিয়ারি বা 4 ডিগ্রি। সো দ্যাটস ইট। এরপরে পরবর্তীতে দেখো বলছে অম্লীয় দ্রবণে NO2 আয়োডিনকে জারিত করে আয়োডিনে রূপান্তর করা হয়। NO2 কে বিজারিত হয়ে কি হয়? এই যে NO2 বিজারিত মানে কি? বিজারিত মানে হচ্ছে এখানে হাইড্রোজেন দান করতে হবে, ঠিক আছে। সো NO2 এর জায়গায় তুমি যদি পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন দাও তাহলে NH2 তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, NH2, কারণ বিজারণে হাইড্রোজেন যাবে আর হাইড্রোজেন গেলে NH2 তে কনভার্ট হয়ে যাবে। সো দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। যখনই আমরা বিজারণ করব তখন NH2 তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, দ্যাটস ইট। এভাবে মনে রাখবা জিনিসটা। এবার এখানে দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে আমাদের x এর জায়গায় কি আছে সেটা চাইছে। সো আমরা ধরে নিলাম x এর জায়গায় আমাদের p এবং q, এইটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন ভালো করে খেয়াল করবা, এইটা বিক্রিয়ার লেফট সাইড, এটা রাইট সাইড। সো লেফট এবং রাইট আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো আমরা প্রথমে যদি পারমাণবিক সংখ্যা ব্যালেন্স করি তাহলে 7 নিলাম এখান থেকে, x এর জায়গা থেকে আমরা নিলাম p, ব্যালেন্স করলে এই সাইডে আমাদের কত আছে, এই সাইডে আছে অক্সিজেন 8 আর হাইড্রোজেনের আছে 1। সো p ইকুয়ালস টু আসে আমাদের 9 মাইনাস কত 7, মানে p এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 2। সো x এর জায়গায় এখানে আমরা নিচে 2 লিখতে পারি। এবার উপরে দেখো, উপরে কত আসে, উপরে ভালো করে খেয়াল করে দেখবা 14 আসে। 14 এর সাথে এখানে আমরা q নিলাম, ইকুয়ালস টু অপোজিট সাইডে 17 প্লাস 1 আসে। সো q এর ভ্যালু 18 মাইনাস 14 ইকুয়ালস টু কত 4। সো 4 হলে উপরে আমাদের 2 আসে। সো দেখো X24 মানে কি বলতো, এটা অবশ্যই হিলিয়াম, হিলিয়াম 24। আর হিলিয়াম 24 মানে কি? হিলিয়াম 24 মানে হচ্ছে আলফা পার্টিকেল বা আলফা কণা। সো এইটা খুব সুন্দর মতো এভাবে বুঝে বুঝে তুমি মুখস্থ করে ফেলবা যে এই বিক্রিয়াটা দিলে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে হিলিয়াম 24 আলফা কণা। দ্যাটস ইট, গ্রেট। এবার বলছে দেখো কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থেকে অ্যাস্টার তৈরিতে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সো কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে RCOOH, ঠিক আছে, আর অ্যাস্টার মানে না, আর অ্যালকোহল মানে কি ROH। এই দুইটা থেকে আমরা কি বানাবো? অ্যাস্টার বানাবো। এখন এইটা অ্যাস্টার বানানোর সময় কোনটি সঠিক নয়? দেখো এই জায়গা থেকে আমাদের H যায়, এখান থেকে OH যায়, এই দুইটা H এবং OH মিলে আমাদের এখান থেকে পানি অপসারণ করে। পানি অপসারণ করলে এখানে ভালো করে খেয়াল করবা RCOO, আর এখান থেকে বসবে হচ্ছে আমাদের R। সো দ্যাটস ইট, এইটা তৈরি করবে হচ্ছে আমাদের অ্যাস্টার। এখন এই পানি অপসারণ করার সময় অবশ্যই এইটা হচ্ছে HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে, কারণ হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়াম হইতে হবে। অ্যাসিডিক মিডিয়াম ছাড়া এখান থেকে আমরা পানি অপসারণ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। আমরা এখানে অতিরিক্ত ক্ষার ব্যবহার করতে পারবো, এখানে নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড ব্যবহার করা যাবে। বাট এটা কি কখনো ক্ষারকে প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না। আমাদের বিক্রিয়াটাই হবে হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে ক্ষারকে কিভাবে প্রভাবক হিসেবে ব্যবহার করব? তাহলে এই তথ্যটি আমাদের সঠিক নয়, ঠিক আছে, দ্যাটস ইট। আমরা এটা আশা করি বুঝতে পারছি। এরপরে দেখো বলছে যে একটি আয়নে 18টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, এর 20টি নিউট্রন এবং 4 সংখ্যা 2। সো দেখো একটা এখানে ধরে নাও এই জায়গাতে আমাদের টোটাল ইলেকট্রন হচ্ছে 18টা আর এর চার্জ হচ্ছে 2। তাহলে খেয়াল করে দেখো আমাদের টোটাল ইলেকট্রন প্লাস চার্জ মিলে হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন না? সো তাহলে ইলেকট্রন সংখ্যা কত? দেখো চার্জ কত? 2। চার্জ 2 মানে কি? দুইটা ইলেকট্রন সে নিছে, আর টোটাল ইলেকট্রন আগে ই এর সাথে দুইটা নেওয়ার পরে টোটাল ইলেকট্রন 18। তাহলে ই ইকুয়ালস টু কত? 18 মাইনাস 2 মানে কত হচ্ছে আমাদের 16। সো এই 16টা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের এখানে আসলে কয়টা ইলেকট্রন আছে। সো এখন আমরা যদি ভর সংখ্যা বের করি তাহলে 16 সাথে আমাদের নিউটন সংখ্যা যোগ করলে টোটাল মিলে আমরা 36 পাবো। এই 36 হচ্ছে আমাদের ভর সংখ্যা, ঠিক আছে। সো 36 হচ্ছে আমাদের ভর সংখ্যা, দ্যাটস ইট। এরপর আসো বলছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমি অনেকগুলা জিনিসপত্র তোমাদের শেখাইছিলাম, মনে আছে? SN1 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড RX এ হয়। SN1 বিক্রিয়ায় 1 মানে হচ্ছে একটি মাত্র বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার উপর নির্ভর করে। SN1 বিক্রিয়ায় 1 মানে হচ্ছে 2 স্টেপে হয়, ঠিক আছে, 1 বিক্রিয়া 2 স্টেপে হয়। এগুলো আমি শেখাইছিলাম এবং আরো শেখাইছিলাম SN1 এর ক্ষেত্রে মনে রাখবো 1 3 3 দ্বারা বুঝাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড।
3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি। এখন এই যে জিনিসপত্রগুলো শিখলাম এগুলো দেখবো এবার আমরা। তাহলে দেখো এখানে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, অবশ্যই Rx থেকে কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। পোলার দ্রাবকে ঘটে, এটাও ঠিক। SN1 2 ধাপে ঘটে, এটাও ঠিক। এবার বলছে জ্যামিতিক কাঠামো পরিবর্তিত হয়ে যায়, ব্যাপারটা তা না। SN2 বিক্রিয়া আমাদের 2 ধাপে না 1 ধাপে সম্পন্ন হইতো, আর যখন 1 ধাপে সম্পন্ন হইতো তখন তার জ্যামিতিক কাঠামো উল্টায় যেত, উল্টায় ধনুষের মতো হয়ে যেত, 180 ডিগ্রি উল্টায় যেত। সো এই জায়গাতে আমাদের জ্যামিতিক কাঠামো পরিবর্তিত হয় হচ্ছে SN2 এর ক্ষেত্রে। তাহলে 1 এর জন্য এই জিনিসটা হচ্ছে আমাদের কি বলতো সঠিক নয়। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যে SN1 এর ক্ষেত্রে কোনটা সঠিক নয়। ঠিক আছে, গ্রেট। এরপরে চলো পরবর্তী এমসিকিউটাতে যাই। পরবর্তী এমসিকিউটাতে বলছে যে নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে। ঠিক আছে, কোনটি জারক কোনটি বিজারক, সরি উভয় রূপে কাজ করে না, প্রশ্নটা হচ্ছে কোনটি জারক কোনটি বিজারক। সো এই জায়গাতে দেখো Mn এর ক্ষেত্রে নাইট্রেটের ক্ষেত্রে -1, সো দুইটা আছে তাহলে Mn2+। ওকে, এখানে Mn কত দেখি তো, দেখো 2 দুগুণা 4, একটা হাইড্রোজেন বাদ দিলে এখানে +3। সো দেখো তো 2 থেকে 3 কখন হবে, যখন একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে। একটা ইলেকট্রন ছাড়লে সে জারক না বিজারক, অবশ্যই বিজারক। দেখো এখানে যে কয় জায়গায় আছে এখানেও বিজারক লেখা আছে, এখানেও বিজারক লেখা আছে। সো রাইট অ্যান্সার কি বলতো, এইটা অথবা এইটার ভিতরে একটা। এখন এই দুইটার ভিতরে কোনটা রাইট অ্যান্সার একটু দেখি। এখন আমরা সোডিয়াম, এখানে দেখো এখানে আমাদের কি সোডিয়াম BiO3 আছে। সো এটার ক্ষেত্রে দেখি, এখানে আমাদের দেখো 3 দুগুণা 6, সোডিয়াম 1 বাদ দিলে +5। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা নাইট্রেট -1, সো 3 হইলে কি +3 হয়ে যায়। সো দেখো +5 থেকে +3 হইছে, তার মানে কি সে গ্রহণ করছে না। সো সে যদি গ্রহণ করে তাহলে সে কি জারক। তাহলে এখানে আমাদের NaBiO3 জারক হিসেবে কাজ করতেছে। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা হচ্ছে আমাদের জারক। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পারছি যে আমি কি কি বললাম। গ্রেট। সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেলে ওকে। এবার বলতেছে ভালো করে খেয়াল করে দেখো পরবর্তী এমসিকিউ, কোন মিশ্রণটি অদক্ষেপ তৈরি করবে। দেখো অদক্ষেপ তৈরি করার জন্য তোমার দেখেই মনে হবে যে সিলভার নাইট্রেটে সিলভার অদক্ষেপ তৈরি করবে, বাট দ্য প্রবলেম ইজ সিলভার নাইট্রেটে সিলভার অদক্ষেপ তৈরি করবে না, কারণ এর পাশে এই অংশটা দেখো একটু দুর্বল। ঠিক আছে, এই অংশটা দুর্বল হলে এই কিন্তু অদক্ষেপ তৈরি করবে না। এবার ভালো করে খেয়াল করে দেখো এইটাও দুর্বল, এও অদক্ষেপ তৈরি করবে না। এবার দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সেল, এই যে দুইটা জিনিস, এরা দুইটা যখন বিক্রিয়া করবে এরা দুইটা কিন্তু অদক্ষেপ তৈরির কোনো ম্যাটেরিয়াল এখানে নাই। বাট এই জায়গায় দেখো এও সবল, দুইটা যখন বিক্রিয়া করবে তখন আমাদের এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অদক্ষেপ, দ্যাটস ওয়াই এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। সো এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা সরাসরি চলে আসতে পারে। ঠিক আছে, সো এটা আমরা মনে রাখবো। এবার বলছে দেখো নাইট্রোজেন 715 আইসোটোপে নিউট্রন সংখ্যা কত। সো নাইট্রোজেন 715 আইসোটোপে নিউট্রন সংখ্যা যদি কাউন্ট করি, ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, দ্যাট ইজ 8। সো এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, নিউট্রন সংখ্যা। এবার বলছে দেখো Fe2S3 এইটাই KSP এর মান কত। এইটাকে sp এর ক্ষেত্রে দেখো এখানে আয়রন কয় মোল আছে, 2 মোল। সো এটাকে তোমার হচ্ছে sp এর ক্ষেত্রে দ্রাব্যতা, এটার জন্য লিখবো 2s। সো 2s মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে। দেখো এখানে s কয়টা আছে, 3 মোল, তাহলে 3s মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে। সো গুণ করলে দেখো 4ac² ইনটু দেখো কত আসে 27s³ টোটাল মিলে গুণ করলে 108s⁵ আসে। কি আসে ভাইয়া, 108s⁵। সো দ্যাটস ইট, টোটাল মিলে ডি নাম্বারে আমরা পাচ্ছি হচ্ছে 108s⁵। গ্রেট। এবার বলছে জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়। অবশ্যই অতি বেগুনি রশ্মি, এটা আমরা আগে থেকে জানি, মুখস্থ রাখলাম। এরপরে দেখো পরবর্তী এমসিকিউ বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে নিচের কোন প্রভাবকটি ব্যবহার হয়। অ্যামোনিয়া উৎপাদনকালে অবশ্যই আয়রন ব্যবহার হয়, এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের টোটাল বিক্রিয়াটাই মনে রাখবা যে নাইট্রোজেন 3 হাইড্রোজেন 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 200 অ্যাটম চাপে আয়রনের উপস্থিতিতে আমরা এখানে কি পাই, আয়রন পাই, এই অ্যামোনিয়া পাই। ঠিক আছে, টোটাল হেবার পদ্ধতিটাই আমাদের মুখস্থ করতে হবে। এবার বলছে কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হচ্ছে ফেনল। ফেনলের ক্ষেত্রে আমাদের হেটারও কোনো কিছু নাই, টোটালটাই হোমো। ঠিক আছে, দ্যাট ইজ হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, ওকে। এবার বলছে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। ভাই এইটা মহা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা বারবার আসে। দেখো এখানে কার্বন এবং অক্সিজেনকে আমরা দহন করছি, সো এটা কিন্তু তাপহারী না, এখানে তাপ উৎপাদন হয়। দেখো এখানে মিথেনকে আমরা অক্সিজেন উপস্থিতিতে দহন করছি, এটাও তাপহারী না। এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করছি, H2O2 তৈরির বিক্রিয়া, এটাও তাপহারী না। বাট নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড তৈরির এই বিক্রিয়াটা তাপহারী, এটা মুখস্থ করবা। এই বিক্রিয়াটা তাপহারী, এটার জন্য বাইরে থেকে তাপ দিতে হয়, কারণ এই নাইট্রোজেন গ্যাস হচ্ছে অধাতু, যেহেতু বিক্রিয়া এই জন্য এটা তাপহারী।
ঠিক আছে, সো এটা আমাদের বাইরে থেকে তাপ দিতে হয়। গ্রেট। এরপরে বলছে দেখো রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 80.1 হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক। সো রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক হচ্ছে 80.1, ঠিক আছে, এবং শুষ্ক ইথানলে কত, সেটা কত 73.3। এই এখানকার ইনফরমেশন এইটা এটা দুইটাই আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবার বলছে দেখো 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। এই এমসিকিউ কিন্তু মহা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, হুবহু এটাই দিয়ে দেয়। এটা আমি কিন্তু মুখস্থ হয়ে গেছে করাইতে কত বলো তো 13.4, তোমার মুখস্থ হয়ে যাওয়া উচিত। এখন আমি এটা করাই দিই। দেখো প্রথমে হচ্ছে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা হচ্ছে 10x ডিভাইডেড বাই m। সো দেখো উপরে 10, x এর ভ্যালু 1 ডিভাইডেড বাই m, সোডিয়াম হাইড্রোক্সাইড 40। সো এটা দিয়ে এইটা কাটলে দেখো 0.25 আসে। এটাকে লেখা যায় 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1। এখন এই জায়গা থেকে আমরা যদি POH বের করি, এখানে OH আছে না, সো POH বের হবে। সো মাইনাস লগ অফ 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1 এটা আসে। সো এই জায়গা থেকে কাউন্ট করলে দেখো 1 মাইনাস লগ 2.5 এর ভ্যালু কত আসে, 0. কত আসে বলো তো, 0.4। সো আলটিমেটলি এখান থেকে আসে হচ্ছে 0.6, ঠিক আছে। এখন তাহলে পিএইচ এর ভ্যালু কত আসবে, পিএইচ আসবে হচ্ছে আমাদের 14 থেকে মাইনাস 0.6, তার মানে কত 13.4। সো আলটিমেটলি আমাদের রাইট আনসার 13.4। এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করলাম, এটা নিয়ে যদি প্যারা খাও তাহলে আমার দেখবা যে ক্যালকুলেটর ছাড়া হাতে ক্যালকুলেশনের একটা প্লেলিস্ট আছে, সেখানে 2টা ভিডিও আছে, সেখানে লগ নিয়ে ডিটেল কথাবার্তা বলা আছে, ওইটা দেখলে বুঝতে পারবা। এবার বলছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটা। সক্রিয়কারী মানে কারা, সক্রিয়কারী মানে হচ্ছে যারা ইলেকট্রন ডোনেট করতে পারে, ইলেকট্রন দিতে পারে। ইলেকট্রন দিলে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, ফলে এরা সক্রিয়কারী। আর নিষ্ক্রিয়কারী কারা, যারা আছে ইলেকট্রন গ্রহণ করতে পারে বা উইথড্র করতে পারে, এরা মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, অর্থপ্যারা অবস্থানে কমিয়ে দেয়। এখন উইথড্র করার জন্য আমাদের ডাবল বন্ড প্রয়োজন। উইথড্র তারাই করতে পারবে যেখানে ডাবল বন্ড আছে, আর ডাবল বন্ড না থাকলে উইথড্র করতে পারবে না। ডাবল বন্ড এবং একটা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। সো সক্রিয়কারী কারা, যাদের ইলেকট্রন আছে। সো ভালো করে খেয়াল করো, এই জায়গাতে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানেও কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানে নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড আছে। সো এরা কিন্তু বলয় সক্রিয়কারী না, এরা নিষ্ক্রিয়কারী বা উইথড্রয়ী। বাট এই জায়গায় অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এটা কিন্তু নিষ্ক্রিয়কারী না, এইটা হচ্ছে আমাদের সক্রিয়কারী। সো দ্যাটস ওয়াই কারেক্ট আনসার ইজ অ্যামোনিয়া। সো এই টপিকটা ভালো করে বই থেকে পড়ে ফেলবা, কারা সক্রিয়কারী, কারা নিষ্ক্রিয়কারী, কারা অর্থপ্যারা নির্দেশমূলক, ঠিক আছে। গ্রেট। এরপরে পরবর্তী এমসিকিউ বলছে দেখো নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য প্রথম শর্ত কি ছিল, কিটোন হতে হবে। কিটোন হলেই হবে না, এক সাইডে আমার CH3 থাকতে হবে, না হলে আয়োডোফর্ম দিবে না। সো এখানে দেখো এই জায়গাতে আমাদের অ্যালডিহাইড কিটোনের একটা পার্ট আছে, এটা একটা অ্যালকোহল। এইটাকে তুমি যদি জারণ করো তাহলে কি আসে জানো, জারণ করলে CH3CHO আসে। CH3CHO এখানে দেখো অক্সিজেন আর এখানে দেখো হাইড্রোজেন, এই অক্সিজেনটা নাই। সো এই অংশটা কিন্তু এখন আমাদের অ্যালডিহাইড কিটোনের ভিতরে পড়ে। আর এখানে দেখো COCH3 মূলক আছে, সো এইটা কিন্তু আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এটাও দেখো আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, কারণ এটা হচ্ছে আমাদের কিটোন হচ্ছে। আবার এই জায়গায় COCH3 মূলক আছে। এই জায়গাতে দেখো এখানে আমাদের OH যে গ্রুপটা আছে, এটাকে জারণ করলে CO গ্রুপে পরিণত হয়ে যায়। আর এখানে আমাদের CH3 আছে, সো আলটিমেটলি COCH3 হচ্ছে। সো এটাও দেয়। বাট এই জায়গায় খেয়াল করে দেখো COCH3 থাকলেও এখানে ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে হবে না, এখানে আমাদের অ্যালডিহাইড কিটোন থাকতে হবে। অ্যালডিহাইড কখন হবে, যখন হাইড্রোজেন হবে। আর কিটোন কখন হবে, যখন আমাদের R থাকবে। সো এইটা কিন্তু দেয় না, ঠিক আছে। সো CH3COCl এটা দেয় না, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দ্যাটস ইট, আমরা ভালো করে এটা মনে রাখবো। গ্রেট। এবার বলছে দেখো গাড়ির কালো ধোঁয়ায় উপস্থিত গ্যাস কোনটা। অবশ্যই কার্বন মনোক্সাইড গ্যাস হচ্ছে গাড়ির কালো ধোঁয়ায় উপস্থিত গ্যাস। পরের এমসিকিউ দেখো বলছে ড্রাই আইস হলো, ড্রাই আইস সবসময় মুখস্থ রাখবা, কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ড্রাই আইস, ঠিক আছে। কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ড্রাই আইস। বলছে মানব রক্তে কোন বাফার বিদ্যমান, মহা ইম্পর্টেন্ট, বইয়ের একটা এমসিকিউ, মহা ইম্পর্টেন্ট। মানব রক্তে আমাদের সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের কার্বনিক বাফার বা বাইকার্বনেট বাফার বিদ্যমান, ঠিক আছে। সো এই জিনিস দুইটা লিখে মুখস্থ করবা, কোনো মতে যেন ভুল না হয়, ঠিক আছে। এবার ভালো করে দেখি কোনটি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কোনটা, অ্যালুমিনিয়াম অক্সাইড। আমরা কি জানি, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, লেড অক্সাইড উভধর্মী অক্সাইড, লেড অক্সাইডের আরেকটা পার্ট আছে উভধর্মী অক্সাইড। তারপর হচ্ছে আমাদের আরো আছে আমাদের লেড অক্সাইডের বেরিলিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, ঠিক আছে। টিন অক্সাইড SnO2 এটাও আমাদের উভধর্মী অক্সাইড, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। এখানে দেখো উদাহরণ দেয়া আছে।
জিঙ্ক অক্সাইড, এটা ভুলে গেছি, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড, এগুলো সব উভধর্মী অক্সাইড। সো উভধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, ঠিক আছে, ক্ষারধর্মী অক্সাইড, এগুলো একটু মুখস্থ করবা, কেমন? ওকে, এই প্রশ্নটাতে দেখো এই জায়গাতে এত 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 দেয়া আছে, কত গ্রাম চাইছে, এইটা ভালো করে খেয়াল করলে দেখবা ডেসিমিটার কিউব দেয়া। সো ডেসিমিটার কিউব আর লিটার কিন্তু সেম জিনিস, তো 250 লিটার মানে অনেক বেশি, এটা কিন্তু আমাদের উত্তরে আসবে না, তার মানে এটা ভুল করছে, এটা ডেসিমিটার কিউব হবে না, এটা সেন্টিমিটার কিউব বা এমএল হবে, ঠিক আছে। সো এমএল যদি হয়, আমাদের ফর্মুলা হচ্ছে S = 1000 W ডিভাইডেড বাই mv। সো এখানে W এর ভ্যালু আসে হচ্ছে SMV ডিভাইডেড বাই 1000 বা 1000। তাহলে SMV এর ভ্যালু দেখি, S এর ভ্যালু 0.4, তাই না, M এর ভ্যালু 106 আর V এর ভ্যালু 250। দেখো ডিভাইডেড বাই নিচে আমরা 1000 লিখলাম। এবারটা ভালো করে খেয়াল করো, এটা দিয়ে এটা যদি কাটো 4 আসে, এই 4 কে কাটলে দেখো 4 ডিভাইডেড বাই 10 লেখা যায়, 4 4 কেটে গেল, এই 10 দিয়ে এটা যদি কাটো তাহলে দেখো হচ্ছে 10.6 আসে। সো রাইট অ্যান্সার হচ্ছে 10.6 হওয়ার কথা, যদি এইটা ডেসিমিটার কিউব না হয় সেন্টিমিটার কিউব হয়। সো রাইট অ্যান্সার 10.6 হবে কখন, যখন আমাদের হচ্ছে ওটা সেন্টিমিটার কিউব হবে, ঠিক আছে। বলছে নিচের কোনটি জারক পদার্থ নয়, জারক পদার্থ নয়, দেখো MnO2 জারক, I2 জারক, H2O2 জারক। আমাদের জারক বিজারকের একটা ছক আছে, সেটা মুখস্থ করতে হবে, সেটা যদি মুখস্থ করতে না পারো তো এই তিনটা মুখস্থ করবা, যে এই তিনটা জারক আর এইটা হচ্ছে আমাদের জারক পদার্থ না, ঠিক আছে, ঠিক আছে, গ্রেট। এবার বলছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ কোনটি, অবশ্যই সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড উদাহরণ, সাইট্রিক অ্যাসিডে তিনটা তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। এবার বলছে বিশুদ্ধ পানিতে কোন যৌগটি সবচেয়ে বেশি দ্রবণীয়, এটা মাথায় রাখবা, যেই 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 যৌগের কেএসপি দ্রাব্যতার গুণফল যত বেশি, তার দ্রবণীয়তা তত বেশি, দ্রবণীয়তা তত বেশি। সো দ্রাব্যতার গুণফল কেএসপি, এখানে দেখো এটা, এখানে দেখো এটা, এখানে দেখো এটা, নিচেও দেখো এটা আছে। সো কোনটা বেশি, আমরা বেশি এবং কম বোঝার জন্য পাওয়ার দেখব, পাওয়ার যার যত কম তার ভ্যালু তত বেশি। সো এটার পাওয়ার কম, সো এটার ভ্যালু সবচেয়ে বেশি, সো এইটার কেএসপি সবচেয়ে বেশি, ঠিক আছে। সো বিশুদ্ধ পানিতে কোন যৌগটি বেশি দ্রবণীয়, ক্যালসিয়াম ফ্লুরাইড, ঠিক আছে, দ্যাটস ইট। এবার বলছে আইসোটপ বিহীন পরমাণু কোনটি, দেখো এখানে আমাদের কনফিউজ করার জন্য সিলভার, গোল্ড, আর্গন, অ্যাস্টাটাইন সবাইকে দিয়ে রাখছে, এর ভিতরে একমাত্র গোল্ড আছে, দেখো সব এ দিয়ে শুরু, এর ভিতরে একমাত্র গোল্ড আছে, গোল্ড হচ্ছে আইসোটপ বিহীন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এর কোনো আইসোটপ হয় না, ঠিক আছে, গোল্ডের কোনো আইসোটপ হয় না, ঠিক আছে, দ্যাটস ইট। সো গোল্ড হচ্ছে আমাদের আইসোটপ বিহীন। আরো একটা আছে সোডিয়ামও কিন্তু আমাদের আইসোটপ বিহীন, সো এটাও আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মনে রাখবো আমরা, ঠিক আছে। এ বলছে একটা পরমাণুর M খোলসে 7টি ইলেকট্রন আছে, উহার কেন্দ্রে 18টি নিউট্রন আছে, পরমাণুর ভর সংখ্যা কত। সো M খোলসে 7টি ইলেকট্রন, এটার মানে কি, দেখো আমাদের খোলস হচ্ছে KLM, সো K মানে 2টা, L মানে 8টা, আর M খোলসে কয়টা আছে, 7টা, সেখানে 7টা, সো টোটাল ইলেকট্রন দেখো আমাদের 17টা, ঠিক আছে। এবার বলছে উহার কেন্দ্রে 18টা নিউট্রন আছে, সো এর সাথে আরো নিউট্রন হচ্ছে 18টা, সো নিউট্রন এবং প্রোটন মিলে আমরা টোটাল মিলে কি পাবো বলতো, তোমার হচ্ছে ভর সংখ্যা, সো ভর সংখ্যা আসবে হচ্ছে 35। সো রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের 35। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে করলাম, গ্রেট। সো আমরা 80টা এমসিকিউ এর অর্ধেক পর্যন্ত আসছি, আমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবার পরবর্তী এমসিকিউ গুলা সলভ করব। ওকে, চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউতে বলছে কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কোন একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না সেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, তার ভিতরে একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের সক্রিয়তা বা তড়িৎ ঋণাত্মকতাও বলতে পারো। বিশেষ করে এই যে এমসিকিউটা আসে, এই এমসিকিউটার জন্য আমাদের তড়িৎ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, সক্রিয়তার ভিতরে তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা দেখতে হয়। সো আমরা যদি একটু ভালো করে দেখি, আমাদের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আমাদের আয়োডিন। যেহেতু আমাদের ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, ফ্লোরিন কিন্তু ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে রিপ্লেস করতে পারে, অর্থাৎ প্রতিস্থাপন করতে পারে। ক্লোরিন আবার ব্রোমিন এবং আয়োডিনকে প্রতিস্থাপন করতে পারে, ব্রোমিন শুধুমাত্র আয়োডিনকে প্রতিস্থাপন করতে পারে, আয়োডিন কাউকে পারে না। সো ফ্লোরিনের কাছে 3টাকে প্রতিস্থাপন করার পাওয়ার আছে, ক্লোরিনের কাছে 2টাকে, ব্রোমিনের কাছে 1টাকে। এখন তোমাকে চেক করতে হবে কে কাকে প্রতিস্থাপন করতে পারে, তুমি এখন চেক করে দেখবা, ভালো করে দেখো, ক্লোরিন কি ফ্লোরিনকে পারবে, উত্তর হচ্ছে না, ফ্লোরিন পারবে বাট ক্লোরিন পারবে না। আয়োডিন কি ফ্লোরিনকে পারবে, উত্তর হচ্ছে না। ক্লোরিন কি ব্রোমিনকে পারবে, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে, ক্লোরিন ব্রোমিনকে পারতো। সো রাইট অ্যান্সার হচ্ছে এটা, ক্লোরিন ব্রোমিনকে প্রতিস্থাপন করে পারলো, ঠিক আছে। ওকে, এবারটা দেখো, পরেরটা কিন্তু আমাদের আবারও সেম কাহিনী।
সো কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। গ্রেট। এবার বলছে দেখো যে নিচের কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়। এইটা অবশ্যই উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, ঠিক আছে, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়। কেন? ভালো করে খেয়াল করবা, একটা পাত্রের ভিতরে কিছু গ্যাস আছে, এই গ্যাসের তাপমাত্রা, দেখো গ্যাসের কণা এগুলা, গ্যাসের তাপমাত্রা তুমি যদি অনেক বেশি বাড়িয়ে দাও তাহলে এই কণাগুলো ছোটাছুটি করবে না, এইভাবে কণাগুলো এভাবে ছোটাছুটি করবে। কণাগুলো যদি ছোটাছুটি করে তাহলে এগুলোকে তুমি দ্রবীভূত করতে পারবা? দ্রবীভূত করা মানে একসাথে করা পারবা না। তাহলে তাপমাত্রা যত তুমি কমাবা তত বেশি দ্রবীভূত করা সম্ভব, মানে গ্যাসের কণাগুলো কম ছোটাছুটি করলে। এবার বলছে উচ্চ চাপ। উচ্চ চাপ মানে কি? চাপ দিয়ে এই জিনিসটাকে একীভূত করা, মানে একত্রিত করা। একত্রিত করলে একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে গেলে আবারও পানিতে দ্রবীভূত হয়ে যাবে। সো উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় আমরা গ্যাসগুলাকে কি করতে পারবো? পানিতে দ্রবণীয় বা দ্রবীভূত করতে পারবো, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, এবার পরবর্তীতে দেখো বলছে যে 273 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি এত হয়, স্থির চাপে কত তাপমাত্রায় এর তাপমাত্রা কত হবে, নতুন তাপমাত্রা কত হবে? এটা কি আমাদের ফর্মুলা ছিল P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এর ভিতরে চাপ স্থির, সো V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। এখন দেখো V1 এর ভ্যালু আমাদের কত দেয়া আছে? 273 আর 100। সো 100 লিটার যখন, তখন আমাদের ভ্যালু হচ্ছে 273। আচ্ছা, T2 এর ভ্যালু আমরা জানি না, এখানে কত ভ্যালু? 50 লিটার। এটা এবং এইটা যদি কাটি তাহলে 2। এবার দেখো তাহলে T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু হচ্ছে 273 ডিভাইডেড বাই 2, তার মানে কত আসে? এটা ক্যালকুলেশন করলে সামথিং 137 আসে, ঠিক আছে। সো রাইট আনসার 137। এইটা কিন্তু ভালো করে ক্যালকুলেশন করে শিখে রাখবা। ওকে ওকে, দ্যাটস ইট। এবার পরবর্তীতে আসো, এবার বলছে পরবর্তীতে আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। বলছে কি, এই যে এই জায়গাতে একটা হচ্ছে আমাদের ইয়ে আছে, বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটির জন্য কেসি এবং কেপি এর সম্পর্ক কি? সো এই বিক্রিয়াতে দেখো এখানে 2 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল। সো মোল সংখ্যার পরিবর্তন হিসাব করলে 1 + 1 - 2 মানে 0 হয়। সো আমাদের মোল সংখ্যার পরিবর্তন যদি 0 হয় তাহলে কেপি ইকুয়ালস টু কেসি হয়। কারণ কি? আমরা জানি হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর ভ্যালু যদি 0 হয় এটা 1 হয়ে যায়। সো 1 হয়ে গেলে কেপি ইকুয়ালস টু কেসি, দ্যাটস ইট। গ্রেট। এরপর দেখো পরবর্তী এমসিকিউটাতে বলছে এবার যে 16 গ্রাম এত পানিতে দ্রবীভূত করলে মোলালিটি কত? মোলালিটি কত? ওকে, এবার দেখো মোলালিটি মানে কি? S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MW। এটা হচ্ছে আমাদের মোলালিটির ফর্মুলা, ঠিক আছে, 1000 W ডিভাইডেড বাই MW। একটু দাঁড়াও। ওকে, মোলালিটির ক্ষেত্রে এই জায়গাতে ভালো করে খেয়াল করবা, এইটা হচ্ছে আমাদের দ্রব্য, হ্যাঁ, আর এই ডাব্লুটা হচ্ছে আমাদের দ্রাবক। দ্রাবক মানে যার ভিতর দ্রবীভূত হয়। সো এখানে আমরা 1000 নিলাম, ডাব্লু মানে দ্রব্য। দ্রব্য কি আছে ভালো করে খেয়াল করবা, গ্লুকোজ হচ্ছে আমাদের দ্রব্য। সো উপরে দ্রব্য গেল, এবার গ্লুকোজকে আমরা পানির ভিতর দিব। সো পানির ভিতর দিলে দ্রাবক হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের 64 গ্রাম। এবার এখানে দেখো MW, এম এর ভ্যালু কত? 180। সো 180.2। এটা ক্যালকুলেশন করলে একটা উত্তর আসবে, বাট এই উত্তরটা এটা কারোর সাথে মিলে না, ঠিক আছে। এন্ড মিলে না এই জিনিসটা তোমার পারার জন্য দেয়নি, তোমার হচ্ছে এমন ভাবে দিছে যাতে তুমি না পারো এন্ড এইটাতে সময় নষ্ট করো, ঠিক আছে। সো দ্যাটস ইট। এটা একটু ভালো করে দেখে রাখবা, বাট এটা মিলে না, ঠিক আছে। গ্রেট। এরপরে বলছে দেখো এই যৌগটি দিয়ে আসলে কতগুলা যৌগ গঠন করা সম্ভব এটা দিয়ে। সো এই জায়গাতে আমরা মোটামুটি চারটা কার্বন দেখে বুঝতে পারতেছি মোটামুটি এখানে 4টা বা 5টা সম্ভব। এটা মুখস্থ রাখিও ভাই, মুখস্থ রাখিও। এই কোশ্চেনটা আসলে কোনোভাবে ট্র্যাক করা সম্ভব না, বাট কয়েকবার রিপিট আসতে দেখে আমি এটা তুলে দিছি, বাট এটা আসলে কোনোভাবে ট্র্যাক করা সম্ভব না। এই টাইপের কোশ্চেন দিলে র্যান্ডম বিভিন্ন টাইপের করা যায়, বুঝছো। এই যেমন দেখো এই জায়গাতে এইটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, এইটা বানানো যায়, এটা বানানো যায়। সো র্যান্ডম বিভিন্ন ভাবে বানানো যায়, ঠিক আছে। সো এইটা আসলে ট্র্যাক করা সম্ভব না। এর পরের কোশ্চেন 47 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 47 নাম্বারটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। দেখো গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX। গ্রিগনার্ড বিকারক কি? RMGX। আর দেখো এই জায়গাতে আমাদের RCO আছে। RCO মানে কি? R2CO। সো R2CO মানে কি? কার্বনের দুইটা হাতে দুইটা R আছে আর ডাবল বন্ডে CO আছে। এখন এই জায়গাতে ভালো করে খেয়াল করবা, এই আরটা হচ্ছে আমাদের ডেল মাইনাস আর এই অংশটা হচ্ছে ডেল প্লাস। এই অক্সিজেন ডেল মাইনাস, কার্বন ডেল প্লাস।
সো এই মাইনাসটা প্লাসের কাছে যে বসবে আর প্লাসটা মাইনাসের কাছে যে বসবে। সো এই কার্বনটা এই জায়গাতে আর, নিচে আর, আর উপরে আর হলে এই আর বসলো, আর এখানে আছে ও এর সাথে MgX বসার কথা, বাট আলটিমেটলি পানির সাথে বিক্রিয়া করে OH বসে। সো আলটিমেটলি এখান থেকে আমার অ্যালকোহল তৈরি হয়, বাট সেই অ্যালকোহল কয় ডিগ্রি, 1 2 3 ডিগ্রি অ্যালকোহল। সো এই জায়গা থেকে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল। এটা দেখেই বুঝতে পারছি গ্রিগনার্ড বিকারক থেকে একটা আর আসবে, আর এখানে অলরেডি দুইটা আর আছে। সো এই জায়গাতে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে, 3R। বাট প্রবলেম ইজ, তাহলে কিভাবে মনে রাখবো যে কখন 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? এটা কিন্তু একটা শর্টকাট আছে, আমি আগেও শেখাইছি। যদি আমরা ফর্মালডিহাইড নিই HCHO, তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই। যদি আমরা যে কোনো অ্যালডিহাইড নিই তখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাই। আর যদি আমরা কিটোন নিই RCOR, দেখো উপরে আমরা কিটোন নিছিলাম, তখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাই। সো এইটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ হচ্ছে এখানে আমরা একটা কিটোন নিছি, ঠিক আছে, কিটোন নিলে 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রেট। এবার বলছে দেখো নিম্নোক্ত যৌগগুলোর মধ্যে কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ঠিক আছে, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে সে হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকবে? যার ইলেকট্রন নাই। সো ইলেকট্রন কার নাই? দেখো এই জায়গাতে এক জোড়া ইলেকট্রন আছে, সো এটা ইলেকট্রন আছে। পানিতে 2 জোড়া ইলেকট্রন আছে, ক্লোরিনেও আছে। সো এরা কেউ ইলেকট্রোফাইল না, কারণ এদের ইলেকট্রন আছে। বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা আছে। সো এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ডি অরবিটাল ফাঁকা, তাই ইলেকট্রোফাইল। দ্যাটস ইট। এবার পরবর্তী এমসিকিউ আসো। পরবর্তী এমসিকিউ যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করে? আমাদের হচ্ছে বিক্রিয়ায় 9 গ্রাম, ভালো করে খেয়াল করবা, 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য প্রয়োজনীয় চার্জের পরিমাণ কত? সো এই ম্যাথটা তুমি করতে পারবা, এই ম্যাথটা তুমি করতে পারবা হচ্ছে, এই ম্যাথটা তুমি করতে পারবা হচ্ছে কি করে বলো তো? Q ইকুয়ালস টু NEF দিয়ে। এখন এখানে n এর ভ্যালু তুমি যদি খেয়াল করো, n এর ভ্যালু তুমি যদি খেয়াল করো, n এর ভ্যালু দেখো দেয়া আছে W/m। সো W কত? 9, আর m কত? 27। ইলেকট্রন কয়টা ছাড়ে? 3টা। F হচ্ছে ফ্যারাড। কাটাকাটি করলে দেখো উপরে 3 নাম 27, 3 নাম 27 কেটে যায়, 1 ফ্যারাড আসে। সো এখান থেকে ক্যালকুলেশন করলে 1 ফ্যারাড, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে? 1 ফ্যারাড। গ্রেট। এবার বলো পরবর্তীতে আমরা একটু দেখি, পরবর্তীতে দেখি যে পরবর্তী এমসিকিউটা বলছে যে কপারের এই জায়গাতে দেখো 3টা অ্যামোনিয়া আছে, কপারের 3টা অ্যামোনিয়া আছে, ক্লোরিন আছে। যৌগটিতে কপারের সন্নিবেশ সংখ্যা কত? সো কপার হচ্ছে আমাদের সেন্টার পরমাণু, এই কপারের সাথে যতগুলা লিগ্যান্ড থাকবে সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা। সো এখানে আমাদের লিগ্যান্ড আছে 4টা, সো সন্নিবেশ সংখ্যা কত? 4। গ্রেট, সন্নিবেশ সংখ্যা 4 পাইলাম। এবার বলছে কোনটি সেকেন্ডারি পদার্থ? সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, প্রাইমারি পদার্থের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রাইমারি পদার্থে সি উপস্থিত থাকে। সো যেগুলা সি উপস্থিত থাকে তারা সবাই প্রাইমারি। যেমন দেখো K2Cr2O7 প্রাইমারি, H2C2O4 প্রাইমারি, Na2C2O4 প্রাইমারি, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি কোনটা? যেটাই সি নাই, KMnO4। KMnO4 হচ্ছে আমাদের সেকেন্ডারি। প্রাইমারি হলে ইয়া থাকে, সেটাতে কি থাকে? সি উপস্থিত থাকে। এবার দেখো পরবর্তীতে বলছে যে 50 ml এর সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উপস্থিত আছে। 50 ml এর সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম প্রতি লিটার, প্রতি লিটার মানে কি 1 লিটার, 1 লিটারে কত ml বলো তো? 1000 ml। সো দেখো 50 ml এ যদি 5 গ্রাম থাকে তাহলে 1 ml এ কত থাকবে? 5 ডিভাইডেড বাই 50, আর 1000 এ কত থাকবে? 1000 দিয়ে গুণ হবে। সো এটা দিয়ে এটা যদি কাটো 10 আসে, একটা শূন্য কেটে যায় 100 থাকে। সো এখানে আমাদের দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম পার লিটার, ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে পরবর্তীতে দেখো বলছে যে পানিতে বন্ধন কোণের মান কত? এটা 104.5। সো পানিতে বন্ধন কোণের মান আমাদের মুখস্থ রাখতে হবে, এছাড়া CH4 NH3, ঠিক আছে, PH3, তারপরে পানি, তারপর হচ্ছে PCl5, তারপরে কি বলতো, তারপরে আরো আছে H2S। এগুলাতে বন্ধন কোণের ভ্যালুগুলা মুখস্থ রাখিও, এগুলাই কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে দেয়। সো আমরা এখানে পানিতে বন্ধন কোণের মান, পানিতে বন্ধন কোণের মান পেয়ে যাচ্ছি। এবার বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? ইলেকট্রন বিন্যাস সঠিকের ক্ষেত্রে আমাদের ডি অরবিটালে হয় 10 থাকবে, ডি অরবিটালে হয় 5 থাকবে, পি অরবিটালে 3, পি অরবিটালে 6, এগুলা খেয়াল করতে হয়। সো এই জায়গাতে দেখো ডি অরবিটালে 10 আছে, তার মানে এটা ঠিক আছে, কারণ কি জিঙ্ক 2টা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে। সো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো ডি অরবিটালে 6টা দিছে,
4s এ দুইটা দিছে, বাট এটাই মিল নাই, টোটাল ক্যালকুলেশন করলে মিল পাবা না। এখানে দেখো d তে 4 আছে, এখানে দেখো 4s এ 1 দিয়ে d তে 6 দিছে, সেটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, এইটাই টোটাল ক্যালকুলেশন করলে ভুল আসে। সো দ্যাটস ইট। এভাবে কিন্তু আমরা ভালো করে হিসাব নিকাশ করে বুঝতে পারি যে আমরা কি করতেছি না করতেছি, ঠিক আছে? গ্রেট। এবার আসো আমরা পরবর্তীতে দেখি। ওকে, এরপরে দেখো আমরা পরবর্তীতে দেখি। পরবর্তীতে বলছে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কোন তথ্যটি সঠিক। সো পর্যায় সারণীর বাম থেকে ডানে তুমি যদি যাও, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন বাড়বে, প্রোটন বাড়বে, ইলেকট্রন প্রোটন বাড়লে হচ্ছে আমাদের ফোর্স বাড়বে। ফোর্স যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলা বৃদ্ধি পায়। সো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? গ্রেট। এবার বলছে প্রতি একক সময় কোন রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয় ওটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এটা আমাদের মনে রাখতে হবে, প্রতি একক সময় যতটুকু বৃদ্ধি পায়। এবার বলছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ, এটা আমরা আগেই করে আসছি, 13.4 হচ্ছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ, এটা আগে আমরা সলিউশন করছি। এবার বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত কোনটি। ভালো করে মনে রাখবা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শর্ত হচ্ছে যখন আমরা টেম্পারেচার ফিক্স রাখবো তখন অভ্যন্তরীণ শক্তি ডিই ডিভাইডেড বাই ডিভি, নির্দিষ্ট আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি যেটা, এইটার পরিবর্তন সবসময় কি হবে, জিরো। এটা আমাদের মনে রাখতে হবে, নির্দিষ্ট আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি এটা কি হবে, এইটা হচ্ছে জিরো হবে। গ্রেট, দ্যাটস ইট, এটা আমাদের মনে রাখতে হবে। গ্রেট। এরপরে আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী এমসিকিউ বলছে, এটা কিন্তু মুখস্থ রাখবা ভাই, এটা মুখস্থ না রাখলে কিন্তু ধরা খাবা, ঠিক আছে? এটা কিন্তু চলে আসবে। সোডিয়ামকে বাতাসে পোড়ালে কোনটি পাওয়া যায়, এটা মনে রাখবা, সোডিয়াম অক্সাইড Na2O। সোডিয়ামকে বাতাসে পোড়ালে Na2O সোডিয়াম অক্সাইড পাওয়া যায়। ওকে, এবার দেখো ইলেকট্রোফাইল হিসেবে কোনটি কাজ করে। ইলেকট্রোফাইল সেটাই যে যে নিজে পজিটিভ, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। সো এখানে দেখো ইলেকট্রন, এখানে দেখো ইলেকট্রন, এখানে দেখো ইলেকট্রন। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো তোমার যেটা করতে হবে, ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, এইটা আইডেন্টিফিকেশনে কাজ করতে হবে, ঠিক আছে? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের উদাহরণগুলো ভালো করে মুখস্থ করবা। এবার ব্যাপক একটা সুন্দর এমসিকিউ, অ্যানিলিনের সাথে এইটা বিক্রিয়া করে কি তৈরি করে। সো অ্যানিলিনের সংকেত কি, এই জায়গাতে দেখো NH2 হলে এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রেট তুমি যদি বিক্রিয়া করাও তাহলে বেনজিনের উপরে আমাদের N2Cl তৈরি করে, বেনজিনের উপর N2Cl তৈরি করে। সো এই জায়গায় দেখো এটা বেনজিন না, এটা হচ্ছে আমাদের বেনজিন, বেনজিনের উপর N2Cl তৈরি করে। N2Cl তৈরি করলে এটাকে বলা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। সো এই যে ডায়াজোনিয়াম লবণ তৈরি করে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর এই বিক্রিয়া হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম লবণ তৈরির বিক্রিয়া। সো এটা আমাদের মনে রাখতে হবে, কেমন? গ্রেট। এরপরে আসো, বলছে কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। H2O2 যেটা আমাদের জারক বিজারক উভয় রূপে কাজ করে, H2O2 সবসময় জারক বিজারক উভয় রূপে কাজ করে। এবার বলছে কোনটি জারক বিজারক, ওকে। বলছে কোনটি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ চিহ্নিত করার জন্য আমাদের হাকেলের তত্ত্ব 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন লাগবে। সো এই জায়গাতে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের 6টা ইলেকট্রন হলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন হয়, ঠিক আছে? তাছাড়া 10টা ইলেকট্রন হলেও 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন হয়, তাছাড়া হচ্ছে 14টা ইলেকট্রন হলেও হয়। সো এখানে দেখো 4টা ইলেকট্রন, সেটা হবে না। এখানে দেখো 4টা ইলেকট্রন, এটাও হবে না। এখানে 4টা ইলেকট্রন, এটা হবে না। বাট এখানে যদি কাউন্ট করো দেখো 2 4 আর 2 6টা ইলেকট্রন আছে। সো এইটা আমাদের একটা ফুল সাইকেল কমপ্লিট করে n এর ভ্যালু 1 হয়। সো এইটা কিন্তু আমাদের অ্যারোমেটিক যৌগ, কারণ হাকেল তত্ত্ব অনুসরণ করে, ঠিক আছে? হাকেল তত্ত্ব অনুসরণ করে, ঠিক আছে? গ্রেট। এবারটা পরবর্তীতে যদি আমরা একটু দেখি, এর পরবর্তীতে কি আছে। এর পরবর্তীতে খেয়াল করো, ফিউরানে কতগুলা ডিলোকালাইজড ইলেকট্রন আছে। সো ফিউরানের ক্ষেত্রে আমাদের বেসিক সংকেতে এক্সট্রা ছিল একটা নাইট্রোজেন, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এরকম ছিল, এরকম কিছু একটা ছিল ফিউরানের সংকেত। সো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, দুই জোড়া, নাইট্রোজেন এক জোড়া, তিন জোড়া, মানে 6টা ইলেকট্রন ছিল। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ফিউরানে আমাদের 6টা ইলেকট্রন আছে। গ্রেট। এরপরে পরবর্তীতে বলছে নিচের কোন যৌগটির অম্লত্ব সবচেয়ে বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমাদের মনে রাখতে হবে। দেখো অম্লত্ব সবগুলারই আছে, বাট কোনটা সবচেয়ে বেশি, ভালো করে খেয়াল করো। এইটা একটা বেনজিন চক্র, এটা একটা বেনজিন চক্র। বেনজিন চক্রে এই জায়গার যে ইলেকট্রন, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এই ইলেকট্রনকে সে এই বেনজিন চক্রের ভিতরে দিয়ে দেয়, দিয়ে দিলে এই হাইড্রোজেনকে ছেড়ে দিতে পারে। সো এখানেও এই ইলেকট্রনকেও দিয়ে দিবে, এটাও ছেড়ে দিতে পারে। বাট ভালো করে খেয়াল করে দেখবা, এই জায়গাতে CH3 মূলক যুক্ত আছে। CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি, এই ইলেকট্রনকে সে বেনজিন চক্রে দিচ্ছে। সো এও দিচ্ছে, আলটিমেটলি এর দেয়ার প্রবণতা কমে যাচ্ছে, কারণ এই চক্রের ভিতরে ইলেকট্রন নেয়ার তো ক্যাপাসিটি একটা
মানে লিমিটেড হলে এ দিলে আবার এও দিবে, তখন তো বেশি হয়ে যাবে, বেশি হলে তো হবে না। বাট এই জায়গাতে দেখো n ডাবল বন্ড ও আছে, ডাবল বন্ড থাকলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হয়, পার্থক্য তৈরি হলে এই চক্রের ইলেকট্রনকে, ডাবল বন্ড থাকলে উইথড্রয়িং গ্রুপ, চক্রের ইলেকট্রনকে এ নিজের দিকে টেনে নেয়, এ নিজের দিকে টেনে নিলে এই ইলেকট্রন বেশি চক্রের ভিতরে আসে, চক্রের ভিতরে যদি বেশি আসে তাহলে একটা ডেল মাইনাস একটা ডেল প্লাস হয়ে যায়। সো দেখো চক্রের ভিতরে বেশি আসলে একটা ডেল মাইনাস একটা ডেল প্লাস হয়ে গেল, সো ইজিলি এই হাইড্রোজেনকে ছেড়ে দিতে পারে। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। সো সি যখনই দেখবা তখনই তোমার রাইট অ্যান্সার তুমি দাগাই ফেলতে পারবা, ঠিক আছে, দ্যাটস ইট। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। গ্রেট। এবার পরবর্তী এমসিকিউটাতে আসি। বলছে 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? মোলারিটি S ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি 10x ডিভাইডেড বাই m। সো 10 ইনটু x এর ভ্যালু কত 20 আর m এর ভ্যালু 40। সো এটা যদি কাটাকাটি করি, এটা কাটলে কত আসে 5 মোলারিটি। সো আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 5 মোলারিটি, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, গ্রেট। এরপরে দেখো 66 নাম্বার বলছে কোন যৌগে মুক্ত ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ। সো এই জায়গাতে মুক্ত ইলেকট্রন মানে কি লন পেয়ার ইলেকট্রন। সো এখানে যদি ক্লোরিনের কাছে খেয়াল করো, একটা হাইড্রোজেনের সাথে এক জোড়া ইলেকট্রন আছে, বাকি ক্লোরিনের 3 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। সালফারের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেনের সাথে বন্ড পেয়ার দুইটা আর 2 জোড়া হচ্ছে মুক্ত জোড়, ঠিক আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের 1 জোড়া, বাকি 3 জোড়াই হচ্ছে হাইড্রোজেনের সাথে। অক্সিজেনের ক্ষেত্রে এখানেও 2 জোড়া, বাকি 2 জোড়া হচ্ছে হাইড্রোজেনের সাথে। সো দেখো ক্লোরিনেই সর্বোচ্চ 3 জোড়া পরিমাণ ইলেকট্রন আছে, বাকি সব জায়গাতে কতগুলা বলতো? বাকি সব জায়গাতে হচ্ছে আমার 2 জোড়া এবং 1 জোড়া করে। তাহলে HCl এ হচ্ছে আমাদের মুক্ত জোড়া ইলেকট্রন সবচেয়ে বেশি। সো আশা করি এটা আমরা পারবো। সো এই জায়গাতে দেখো ব্যাখ্যাও দেয়া আছে, বাট এটা সামহাও সাদা হয়নি। এবার বলছে অদক্ষেপণের শর্ত কি? অদক্ষেপণের শর্ত কি ছিল বলতো? KIP এর ভ্যালু KSP এর চেয়ে কম হলে অদক্ষেপ পড়বে। সেখানে দেখো KIP এর ভ্যালু KSP এর চেয়ে কম, তাহলে এইটাই অদক্ষেপ পড়বে। গ্রেট। এবার ভালো করে খেয়াল করো, বলছে রান্নার কাজে কোন সিলিন্ডার ব্যবহার হয়? অবশ্যই রান্নার কাজে মিথেন ব্যবহার হয়। রান্নার কাজে মিথেনে যে গ্যাসটা ব্যবহার হয়, মানে সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার হয় সেটা হচ্ছে মিথেন। এবার বলছে একটি অক্সিজেন অণুর ভর কত? সো একটি অক্সিজেন অণুর ভর কিভাবে বের করব? W/m ইকুয়ালস টু n ডিভাইডেড বাই na, এইভাবে। সো এখানে দেখো ভর W ইকুয়ালস টু m ইনটু n ডিভাইডেড বাই na, এটা আসবে। অক্সিজেনের জন্য এটা হচ্ছে 32, n এর ভ্যালু 1 আর এখানে হচ্ছে আমাদের na মানে 6.03 × 10⁻23। এটা ক্যালকুলেট করলে আমাদের সঠিক অ্যান্সার সম্ভবত হচ্ছে বি নাম্বারটা আসে, বি নাম্বারটা রাইট অ্যান্সার আসে। এটা একটু মুখস্থ রেখো কেমন, একটা অক্সিজেন অণুর ভর কাউন্ট করলে কত আসে। আর কনফার্ম না হলে দাগানোর দরকার নেই, বুঝছো? সো কনফার্ম না হলে দাগাও না, বাট এটা একটু মুখস্থ রেখো, যেহেতু এই 80টা এমসিকিউ এর ভিতরে আছে, এগুলো সবচেয়ে বেশি আসে, দ্যাটস ওয়াই বললাম, ঠিক আছে। এই এমসিকিউটা দেয়াই হচ্ছে তোমাকে মাথা নষ্ট করার জন্য। সো এই এমসিকিউটার ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আমার মুখস্থ হয়ে গেছে 5.4 × 10⁵, বাট এইটা আমরা ক্যালকুলেশন করে বের করতে কষ্ট হয়ে যাবে, কারণ কি mvr ইকুয়ালস টু nh/2π, হ্যাঁ, nh/2π এটা হচ্ছে বেসিক ফর্মুলা। সো এই জায়গা থেকে আমরা যদি এখানে আমাদের গতিবেগ চাইছে v বের করি, তাহলে nh ডিভাইডেড বাই 2π এর সাথে 1/mr আছে, খেয়াল করো 1/mr। সো n এর জায়গায় এখানে কত বসাবো? 4 বসাবো, কারণ চতুর্থ কক্ষপথ। h এর ভ্যালু আমরা জানি, ব্যাসার্ধ জানি, বাকি জিনিসপত্রগুলো আমরা জানি, বসাই দিলে এইটাই আসবে, ঠিক আছে। সো এই এমসিকিউটাও আমরা একটু দেখে রাখবো, বাট মুখস্থ করতে হবে, ঠিক আছে। বলছে জুস সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার হয়? এটা হচ্ছে পটাশিয়াম মেটাডাইসালফেট, মুখস্থ করবা। পরবর্তী এমসিকিউ বলছে কি দেখো, বলছে দেখো রুবিডিয়াম সিজিয়াম এই দুইটার আয়নীকরণ শক্তি একটা হচ্ছে এত আর একটা হচ্ছে এত। শক্তি যার যত বেশি, আকার তার তত ছোট। সো রুবিডিয়ামের শক্তি বেশি, আকার ছোট, আর সিজিয়ামের আকার বড়। তাহলে সিজিয়ামের পারমাণবিক ব্যাস চাইছে, সিজিয়ামের পারমাণবিক ব্যাস রুবিডিয়ামের চেয়ে বড় হবে, ঠিক আছে, বুঝতে পারছি, গ্রেট। এরপরে বলছে দেখো এই জায়গাতে এত মোল এত পার্সেন্ট বিয়োজিত হলে দ্রবণের পিএইচ কত? পিএইচ নির্ণয়ের জন্য যখনই আমাদের পার্সেন্টেজ এবং কে দুইটাই দেয়া থাকবে, আমাদের প্রায়োরিটি হচ্ছে কে এর বেশি। সো কে এর যখন বেশি তখন আমাদের ফর্মুলা হচ্ছে মাইনাস লগ রুটের নিচে কে ইনটু সি। সো রুটের নিচে কে ইনটু সি, এইটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে 3.22। এইটা মুখস্থ করবা, এই ম্যাথটা কেন মুখস্থ করতে বলছি? কারণ রুটের নিচে এই ম্যাথটা মুখস্থ ছাড়া আসলে বের করা যায় না, ঠিক আছে। রুটের নিচে এই ম্যাথটা মুখস্থ ছাড়া আসলে বের করা যায় না, কিন্তু এই ম্যাথটা বারবার আসতে দেখা যায়, কয়েকবার পাইছি আমি, ঠিক আছে। সো এটা একটু মুখস্থ করে রাখবা, 3.22 আসে আমাদের অ্যান্সার। গ্রেট। দেখো পরবর্তীতে এমসিকিউটা আমাদের দরকার নেই, 74 নম্বরের এটা দরকার নেই।
বলছে দেখো যে অক্সো অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এটা দরকার নেই, এটা আমি পারি না এমন না, আমি এটা তোমাদের কয়েকবার করাইছি বুঝছো, এটা বারবার আসতেছে, বাট এটা আসলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না বুঝছো, এই ক্যালকুলেশনটুকু ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, যেহেতু সম্ভব না দ্যাটস আমি এটা বাদ দিলাম আবার। হ্যাঁ, এটাতে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার যত বেশি সে তত বেশি অ্যাসিডিক। সো এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখো +5, এখানে দেখো +3, এখানে দেখো হচ্ছে +1। সো এইটাই আমাদের কারেক্ট আনসার, কারণ কি +5 সবচেয়ে বেশি, তারপর +3, তারপর +1। বাকিগুলা দেখবা কোনোটাতেই মিলবে না, ঠিক আছে। আর একটা শর্ত কি ছিল, যদি কখনো কেন্দ্রীয় পরমাণু জারণ মান মিলে যায়, সমান হয়, তাহলে যার আকার ছোট সে বেশি অ্যাসিডিক হবে, যার আকার ছোট সে বেশি অ্যাসিডিক হবে, মনে আছে, এটাও আমাদের মুখস্থ করতে হয়। এরপরে দেখো বলছে একটা চুনা পাথরের নমুনায় এত% ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, 100 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট 96, চুনা পাথরের নমুনায় ক্যালসিয়াম কার্বনেট 150 গ্রাম, সো নিচে 100 ডিভাইডেড উপরে হচ্ছে 150। সো ক্যালকুলেট যদি করো, একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, এটা দিয়ে যদি কাটো 5 দুগুণা 10, 3 5 15, এখান থেকে যদি কাটো তাহলে হচ্ছে 48 দ্বিগুণা 96, গুণ করো, গুণ করলে দেখো হচ্ছে 144 আসে। সো এই যে 144 আসে, এখন এই 144 দিয়ে আমাদের এসটিপি ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন আমি কয়েকবার দেখাইছি, এটা একটু করবা, করলে আমাদের ক্যালকুলেশন আসবে হচ্ছে 32.26। সো রাইট आंसर হচ্ছে 32.26। গ্রেট। এবার বলছে রক্তের গ্লুকোজে এত ppm মানে এত % ঘনমাত্রা হলে ppm কত। সো ppm এর বেসিক ফর্মুলা কি ছিল, sm * 10⁻3। সো s এর ভ্যালু হচ্ছে 0.005, m হচ্ছে 180, আর 10⁻3 মানে কত, 1000। সো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসে হচ্ছে 900, ঠিক আছে, 900 আমি আগেও করছি, এই ক্যালকুলেশনটা মুখে মুখে করিও। গ্রেট। পরবর্তীতে বলছে ইথাইন অণুর গঠন কোনটি। ইথাইন অণু মানে কি, CH ট্রিপল বন্ড CH। এখানে দেখো, এখানে দুইটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন, আর এখানে একটা সিগমা বন্ধন। সো এখানে আমাদের sp সংকরণ ঘটবে, sp সংকরণ হলে কি হবে, সরল রৈখিক, ঠিক আছে, দ্যাটস ইট। এবার বলছে কোনটি সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -½ আসে, সো এ নাম্বার হচ্ছে আমাদের সুপার অক্সাইড, -½ আসে। গ্রেট। এবার বলছে 5% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। ঘনমাত্রা কিভাবে বের করব, S = 10x / m। সো উপরে 10, 5 / m মানে কত, 106। সো 50 / 106, দ্যাট মিন্স এইটা কাটাকাটি করলে আমাদের 0.5 এর চেয়ে কম আসবে, কারণ কি এই 106 এর হাফ কত, 98, আর তারও কম 50। সো এখানে আমাদের 0. কত আসবে বলো তো, 47 টাইপ কিছু একটা আসবে। সো দ্যাট ইজ দ্য রাইট আনসার, 0.47। এই ক্যালকুলেশনটাও একটু মনে রাখিও, দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।